Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। আর কিছুক্ষণ পর অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। দুবাইতে আসতে শুরু করেছেন দুদেশের ভক্তরা। মাঠের লড়াই শুরুর আগে তাদের কথা শুনেছেন সহকর্মী রঞ্জন শান্ত। স্বপ্নটা ওই একই, ট্রফির দিকে চোখ রেখে বাংলাদেশ এগোতে চায়। আর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে সেই ট্রফি জয়ের স্বপ্ন পূরণে বাংলাদেশকে সমর্থন করতে হাজার হাজার লাল সবুজের সমর্থক তারা এসে হাজির। কি বলছে পাকিস্তান ম্যাচের আগে তারা শুনবো। কেমন করবে আজকে মনে হয়? পাকিস্তান তো খুব একটা যে সহজ তা নয় দল। আজকে বাংলাদেশ অবশ্যই জিতবে। আজকে শামীম হোসেনকে দলে চাই না, একাদশে চাই না, আজকে নুরুল হাসান সোহানকে চাই। আজকে আমাদের অনেক ভাইটাল একটা ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ। আমরা আসছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, সবসময় বাংলাদেশের সাথে আছি। ইনশাআল্লাহ আজকে আমাদের ব্যাটসম্যান এবং বোলাররা ভালো করবে এবং আমরা জয় নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। লাস্ট ম্যাচে যখন শ্রীলঙ্কার সাথে খেলা হয়েছিল আমি আসছিলাম, ইনশাআল্লাহ আমরা ম্যাচ দিচ্ছি, আজকে আসলাম। হোপফুলি আমার সাথে ভাগ্যটা ভালো আছে, তো এই আজকের ম্যাচ আমরা উইন করবো ইনশাআল্লাহ। কেমন ম্যাচ হতে পারে? ইনশাআল্লাহ ভালো খেলতে। বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এসেছেন নিশ্চয়ই। কেমন হতে পারে ম্যাচটা? ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো। Pakistan, it's always been Pakistan. We are loving them. So you know when Pakistan turns up to the party. Oh yeah, you know when Pakistan turns up, there's gonna be fireworks. বাংলা জয় নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। আমরা জয় নিয়ে ফিরবো, টাইগারের মতো ফিরবো ইনশাআল্লাহ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। ভালো করবে সেই প্রত্যাশা। ভারত ম্যাচের ভুল সূত্রে এই ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে যাবে টিম টাইগার, সেই প্রত্যাশা লাল সবুজের প্রতিটি ভক্তের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের সুপার 4-এ শেষ ম্যাচে রাত 8:30টায় দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান এই অলিখিত সেমিফাইনাল কভার করছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রঞ্জন, টস জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর কি হতে পারে আজকের ম্যাচের ফলাফল? আপনার প্রেডিকশন যদি জানতে চাই। বলতে চাই যে লিটন দাস তিনি নেই এই ম্যাচেও, তো সেটা একটা খারাপ খবরই বই কি। আর বাংলাদেশ টস জিতেছে, এটা অবশ্যই ভালো খবর। টস জয় এবং টস জিতে বোলিং নেওয়া দুবাইয়ের এই উইকেটে বরাবরই ভালো, কারণ উইকেটটা কেমন আচরণ করবে এবং আসলে ডিউ ফ্যাক্টর কাজ করবে কিনা, বা যদি করে সেক্ষেত্রে আগে বোলিং করা। এবং বোলিং এ যেহেতু স্ট্রেংথ, ভারতের মতো দলের সঙ্গেও বাংলাদেশ আগে বোলিং করেছে, এই কারণেই তাদেরকে যত কম রানে আটকানো যায়। এবং ভারত অনেকে ভেবেছিল হয়তো 300 রান হয়ে যাবে বা 200 প্লাস হয়ে যাবে, সেটা কিন্তু হতে দেয়নি। তো এই যে স্ট্রেংথ বোলিং এ, সেটা কাজে লাগানো এবং তারপর চেজিং এ যাওয়া। তো বাংলাদেশের জন্য এখন পর্যন্ত টসটা আমি বলবো পজিটিভ। আর লিটন দাসের যে ব্যাপারটা, যদি তিনি ইনজুরিতে আছেন, একটা আসলে তো ব্যাকলগ বলা যায়। তবে গত ম্যাচের পর একটা মানসিক ভাবে যে এই খেলোয়াড়রা তারা জানেন যে লিটন দাসকে ছাড়াই খেলতে হবে, ভেতরের যে খবরটা সেটা নিশ্চয়ই তারা আগে পেয়েছেন এবং সেভাবে তাদের মাইন্ডসেটটা আছে। আমি প্রপার 11 আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না, সেটা হয়তো দেখতে পারবে অন্যরা বা আপনি দেখতে পারবেন, পিসিআর থেকে দেখতে হবে। কিন্তু আমি দর্শকদের প্রতিক্রিয়া শুনেছি এবং তাদের যে কনফিডেন্স লেভেল যে বাংলাদেশ জিতবে, সে যেই খেলুক না কেন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আজকে পারবে না। রোববারের ফাইনালে ভারতের সঙ্গে লাল সবুজের দলই যাবে। এই যে একটা আত্মবিশ্বাস গ্যালারি থেকে একটু পরপর বাংলাদেশ পাবে, যে কোনো আসলে বোলিং ইনিংসে যদি বলেন, যে কোনো আউটে, যে কোনো ক্যাচ উঠলে কিংবা যে কোনো কম রানের বা ভালো ডেলিভারি হলে, এটা একটা বাড়তি অনুপ্রেরণা। এটাই আসলে সেই লিটন দাসের যে কমতি শক্তিটা বা কমে যাবে যে শক্তি, সেটা আমার মনে হয় যে এখানে পূরণীয় হয়ে যেতে পারে। বাকি যারা সুযোগ পেয়েছেন তারা যদি সেরাটা দিতে পারেন। ওভারঅল বাংলাদেশ গতকালই ম্যাচ খেলেছে, এটা কিছুটা আসলে প্রেসারের সিচুয়েশন, যে হেক্টিক ম্যাচ 24 ঘন্টার মধ্যে বা ম্যাচ শেষের সময় যদি হিসেব করেন 18 ঘন্টার মধ্যে আবারও খেলতে হচ্ছে। তো সেটা থেকে আসলে একটা তো ব্যাকলগ, একটা একটু কষ্ট সেটা আছে। তবে একইভাবে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপারও আছে, কারণ আপনি যদি দেখেন যে পাকিস্তানের শেষ ম্যাচটা কোথায়, আবুধাবিতে খেলে এসছে এবং সেখানে তারা একটা গ্যাপ পেয়েছে ঠিকই, কিন্তু দুবাইয়ে গত রাতে ম্যাচ খেলে আবারও বাংলাদেশ খেলবে, সেটা অনেক সময় পজিটিভ হতে পারে, একটা আত্মবিশ্বাস দিতে পারে। এবং ভারতের বিপক্ষে যেহেতু বলার মতো কিছু ছিল বোলিং এ আর ব্যাটিং এ, সাইফের ভালো একটা নক ছিল, সুতরাং তানজিদ হাসান তামিম বাদ পড়েছেন, নাসুম আহমেদও বাদ পড়েছেন। হোপফুলি আসলে যারা দলের সুযোগ পেয়েছেন ভালো করবেন। লিটন দাস নেই, এটাই হচ্ছে খবর এখন পর্যন্ত। তবে টস জিতে বোলিং নেওয়াটা সুখবর মনে হচ্ছে সঞ্জনা। একদমই তাই রঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরো অনেক কিছু আপডেট আপনার কাছ থেকে আমরা জানবো পরবর্তী নিউজ আপডেটে।
13 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মুমিনুল হক। শুরুটা ওয়ানডে আর টি-20 দিয়েই, কিন্তু টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল হওয়ায় একসময় গায়ে লেপ্টে যায় টেস্ট ক্রিকেটের ট্যাগ। সেজন্য এখন আর বিপিএল-এর সুযোগ মেলে না। এনসিএল টি-20কেও তাও পাখির চোখ করে জাতীয় দলের সুযোগ হিসেবে দেখছেন না মুমিনুল। ক্রিকেট খেলে যেতে চান ভালোবাসা থেকেই। শক্ত করে বাঁধো ফিতা, তোমার পায়ে ভর করেই জিতবে দল। এনসিএল টি-20তে মুমিনুল হকের ওপর চট্টগ্রাম বিভাগের প্রত্যাশা এমনই। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এক যুগেরও বেশি সময় ধরে, ছিলেন অধিনায়কও। টুর্নামেন্টে ভালো করতে মুমিনুলের পারফরমেন্সের ওপর চট্টগ্রামের ভর করতেই হবে। দল না হয় ভরসা করবে, এই টুর্নামেন্ট মুমিনুলের কাছে কি? এনসিএল টি-20টা আপনার কাছে আসলে কি? ভালো কোয়েশ্চেন। আমার কাছে মানে এক একজনের কাছে একরকম। আমার কাছে মানে বড় কিছু না, যে খেলাটা যেরকম আমি বাংলাদেশ টিমে খেললে, ইন্টারন্যাশনাল খেললে যেরকম, এখানেও খেললে একই রকম। আমার কাছে তাই মনে হয়। সব খেলা একইভাবে জাজ করার চেষ্টা করি, যে এখানে এসে আমি যে নর্মাল খেলবো এরকম না। ইন্টারন্যাশনালে যে এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করি, যে মন মানসিকতা থাকে ওইভাবে ওইখানেও একই ইন্টেন্সিটি, একই মন মানসিকতা, একই রকম খেলার চেষ্টা করি। মুমিনুলের শুরুটা ওয়ানডে আর টি-20 দিয়েই, কিন্তু টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল হওয়ায় এক সময় মুমিনুলের গায়েই লেপ্টে যায় টেস্ট ক্রিকেটার ট্যাগ। এই ট্যাগ লেগেই যেন বিপত্তি। প্রথম দুইটা বিপিএলে ভালো কিছু ইনিংস খেলা মুমিনুল, এরপর এমনও হয়েছে শেষ কয়েকটা বিপিএলে দলই পাচ্ছেন না। এনসিএল টি-20 কি তবে মুমিনুলের জন্য বিপিএলে সুযোগ পাওয়ার মিশন? আমি অলমোস্ট 12-13 বছর ধরে বাংলাদেশ টিমে খেলে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তা আমার এখানে আমি আগে কি করেছি না করেছি, অথবা আমার এখানে ভালো খেলে বিপিএল খেলতে হবে, এই প্রমাণ করার ইচ্ছা আমার নাই। আর এই প্রমাণের জন্য আমি খেলিও না। আমি সবসময় খেলি, আমার ক্রিকেটটা ভালো লাগে। আমার ছোটোবেলাতে ক্রিকেটটা ভালো খেলে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ টিমে খেলবো, ওয়ার্ল্ডের টপ ব্যাটসম্যান হবে, এইরকম স্বপ্ন ছিল। তো ওই স্বপ্ন নিয়ে সবসময় যেখানেই খেলি ডে বাই ডে ভালো খেলার চেষ্টা করি, ইমপ্রুভ করার চেষ্টা করি। দিন দশেক বন্ধ থাকার পর শুক্রবার থেকে সিলেটে আবারও শুরু হচ্ছে এনসিএল টি-20। আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর, রানার্স আপ ঢাকা মেট্রো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মাঠের খেলাকে কিছুটা সময় একপাশে রেখে এবার আপনাদের জানিয়ে দিতে চাই বিসিবি নির্বাচনের হালচাল। বিসিবি নির্বাচনের একটি পক্ষকে দুর্বল করতে 15 ক্লাবের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হচ্ছে। চেয়ারে বসার জন্য 300 ক্রিকেটারের রুজি রুটি কেড়ে নেবে না, এমন অভিযোগ করেছেন গুলশান ক্রিকেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তামিম ইকবাল। দুদকের অভিযোগে অভিযুক্ত এই 15 ক্লাবের আইনজীবীরা জানিয়েছেন, কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাবেন তারা। এদিকে কেন রাত 8:30টায় ফর্ম জমা দিয়েছেন তার লিখিত ব্যাখ্যা কমিশনে দিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। বিসিবির নির্বাচনের কাউন্সিলরশিপের আপত্তির উপর শুনানি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সেই শুনানিতে অংশ নিতে হাজির হন হেভিওয়েট প্রার্থীরা। দুপুর 1:45টার দিকে বিসিবিতে আসেন নির্বাচনের সভাপতি প্রার্থী তামিম ইকবাল। তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি দিলেও কমিশন তা গ্রহণ করেনি। তবে তামিম ইকবাল এসেছিলেন গুলশান ক্রিকেট ক্লাবের সহসভাপতি হিসেবে। দুদকের অভিযোগে অভিযুক্ত হওয়া যে 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করেছে নির্বাচন কমিশন, তার একটি তামিম ইকবালের ক্লাব। 15টা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন? সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। এমন অবস্থায় নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নে তামিম বল ঠেলে দেন প্রতিপক্ষের কোর্টে। আমি ফেয়ারলেসভাবে তো চেষ্টা করছি, প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝুন। কাউন্সিলর লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি 7টার সময় না 5টার সময় ডেডলাইন, 8টা 9টা 10টা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে, যেমনে মনে ইচ্ছা তেমনে তা করতেছেন। তামিম ইকবালের পর সেই 15 ক্লাবের আইনজীবীরাও কথা বলেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এই ক্লাবগুলোর ভোটাধিকার কেড়ে নেবার অধিকার নেই, সেটাই নাকি কমিশনের কাছে যৌক্তিকভাবে তুলে ধরেছেন তারা। তবে নিজেদের পক্ষে রায় না এলে উচ্চ আদালতে যাবার কথাটাও জানিয়ে রেখেছেন এই আইনজীবীরা। ইলেকশন কমিশনের এই বাদ দেওয়ার কোনো পাওয়ারও নাই, আর বাদ দিতে চাইলে যে গ্রাউন্ড
সেই গ্রাউন্ড অনুযায়ীও আমরা ডিসকোয়ালিফাই হই না। এই বিষয়গুলো আমরা ইলেকশন কমিশনে তুলে ধরেছি। এখন আশা করি যে আমরা ইলেকশন কমিশন চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করবে সেখানে এই ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। যদি করা না হয় তাহলে আমরা উচ্চ আদালতে গিয়ে এটার ব্যাপারে প্রতিকার প্রার্থনা করব। আপত্তির শুনানির জন্য বিসিবিতে আসেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগ, নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর ফর্ম জমা দেওয়ার পরও কেন তার কাউন্সিলরশিপ গ্রহণ করা হয়েছে প্রশ্ন উঠেছে সেটা নিয়ে। এই অভিযোগের লিখিত জবাব দিয়েছেন ফারুক। চিঠিতে তিনি দাবি করেছেন ট্রাইব্যুনাল তার ক্লাবের মালিকানার সমাধান করেছেন ডেডলাইনের শেষ মুহূর্তে। সন্ধ্যা 6:30টায় নাকি কাউন্সিলরশিপের ফর্ম পেয়েছেন তিনি। এদিকে কাউন্সিলরশিপ নিয়ে 38টি অভিযোগ জমা পড়লেও শুনানিতে উপস্থিত ছিলেন না 13 জন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হুসাইন। যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে নানান ঘটনার পর প্রশ্ন উঠেছে দেশের বাকি প্রায় 50টি ফেডারেশনের নির্বাচন হবে তো। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকার সময় মতো সব ফেডারেশনের নির্বাচন আয়োজনে প্রত্যয়ী। অ্যাডহক কমিটির অধীনে ফেডারেশনগুলো চলছে ধীর লয়ে। তৈরি হচ্ছে শূন্যতা। ভুঁই নিষ্ক্রিয় ফেডারেশনগুলোকে সতর্ক হতে বললেন ক্রীড়া উপদেষ্টা। মেহেদি নাইমের রিপোর্ট। ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। 6 অক্টোবর বিসিবি নির্বাচন হবে কি? নানা নাটকীয়তা আর ঘটনায় এই প্রশ্ন ঘুরে ফিরেই আসছে। তাই প্রশ্ন জেগেছে দেশের বাকি থাকা প্রায় 50টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নির্বাচন দ্রুত হবে তো। এরই মাঝে ফেডারেশনগুলোতে নির্বাচিত কমিটি না থাকায় আটকে গেছে নভেম্বরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন। অ্যাডহক কমিটি দিয়ে তো আর সারা জীবন চলতে পারে না। সাধারণত একটা মেয়াদ থাকে অ্যাডহক কমিটির, কিন্তু মেয়াদের পরে যদি ইলেকশন দিতে তারা সমর্থ না হয় সেক্ষেত্রে অ্যাডহক কমিটি রান করে। কিন্তু অবশ্যই এটা একটা নির্বাচিত কমিটি, সবগুলো ফেডারেশন, ক্রীড়া সংস্থা সব জায়গায় আসা উচিত এবং সেটার জন্য আমরা কাজ করছি। আশা করি সেটা দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে। সাধারণত অ্যাডহক কমিটি গঠনের 3 মাসের মধ্যে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো নির্বাচন হবার নিয়ম। গেল বছর 5 আগস্টের পর দেশের সব ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি দেয়া হয়েছে। যেসব কমিটির অনেকেই নতুন সংগঠক, আবার অনেক ফেডারেশন কর্তারা কি করতে হবে বুঝতে পারলেও চাহিদার সঙ্গে যোগান দিতে পারছেন না। এতে করে অনেক খেলোয়াড় ছাড়ছেন পেশা। নিয়মিত উন্নত প্রশিক্ষণের অভাবে ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হচ্ছে তা আগামী 3-4 বছরে কাটিয়ে ওঠা যাবে তো। চায়নার যে অ্যাথলিটটা ফুল টাইম একাডেমিতে থেকে 10 বছর 15 বছর ধরে ক্যাম্পিং সুবিধার মধ্যে থেকে ট্রেনিং নিয়ে যাচ্ছে, তার সাথে আমার একজন অ্যাথলিট 1 মাসের ক্যাম্প করে যাচ্ছে, সে তো কোনোভাবেই কম্পিট করতে পারবে না। সে হেরে আসলে তাকে গালি দিয়ে তো আমার লাভ নেই, তাকে তো আমি ফ্যাসিলিটিস দিতে পারছি না। তো ওই ইকোসিস্টেমটা আমরা বিল্ড করতে চাই। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে সব ফেডারেশনগুলোই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে পারলে নজির হয়ে থাকতো। সরকারও চেষ্টা করছে সময় মতো নির্বাচন দেওয়ার। ক্রিকেট এবং ফুটবল ছাড়া বাকি ফেডারেশনগুলোর দিকে তো সেভাবে মানুষেরও নজর নেই, আবার মন্ত্রণালয়েরও নীতি নির্ধারণের জায়গা থেকেও সেভাবে নজর নেই। বাজেট সহায়তা থেকে শুরু করে ফ্যাসিলিটিস আমরা সেভাবে দিতে পারি না। তবে অ্যাটলিস্ট যদি একটা ভালো লিডারশিপ দেয়া যায় তাহলে ভবিষ্যতে ভালো কাজ করা, তারা হয়তো ভালো কাজ করতে পারবেন। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলোতে আমরা নির্বাচন আয়োজন করব। তো সামনের দিনগুলোতে হয়তো আপনারা দেখতে পাবেন একে একে আমরা নির্বাচনের দিকে যাব। সাফল্য পাওয়া ফেডারেশনগুলোতে আরও বেশি গুরুত্ব দিতে চান ক্রীড়া উপদেষ্টা। নিষ্ক্রিয় ফেডারেশনগুলোকে হতে বললেন সতর্ক। 55টা ফেডারেশন নিয়ে তো একই স্পিডে আসলে কাজ করা সম্ভব না আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে। যেখানে আমাদের সম্ভাবনা আছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বোলিং কোচ, এমনকি এনসিএল টি20-র 8 দলের কোনো দলে নেই স্পিন বোলিং কোচ। ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিপিএলেও কোনো দলে থাকে না স্বীকৃত স্পিন বোলিং কোচ। দেশ সেরা স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম বলছেন, স্পিনারদেরও যে কোচ প্রয়োজন এই সংস্কৃতি তৈরি হয়নি। সম্প্রতি বিসিবি আয়োজন করেছে লেভেল 3 কোচিং কোর্স। সেখানে খুব বেশি স্পিন কোচকে দেখাও যায়নি। দেখা যাবেই বা কি করে? স্পিন নির্ভর বাংলাদেশে যে স্পিন কোচের বড্ড অভাব। কোচ তৈরি হবেই বা কি করে?
এই যে NCL T20 চলছে সেখানেও 8 দলের কোনো দলে নেই কোনো স্পিন বোলিং কোচ, এমনকি ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা BPL-এও কোনো দলে থাকে না স্বীকৃত স্পিন বোলিং কোচ। ভাবখানাই যেন এমন, স্পিনের আবার কিসের কোচিং? আমাদের এখনো ওই কালচারটাই তৈরি হয় না যে একটা স্পিনারদেরও যে আসলে নার্সিং দরকার আছে, বা স্পিনারদেরও যে প্রত্যেক ম্যাচে যেসব চ্যালেঞ্জ থাকে বা কন্ডিশনের জন্য যে চ্যালেঞ্জগুলো থাকে সেই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করবে। আমরা নর্মালি যেটা বোলিং কোচ নিয়েই একটা সে দেখা যায় যে পেস বোলিংটাই দেখে। তো স্পিনার আমাদের এখনও পর্যন্তই সবার ধারণা যে স্পিনাররা জায়গায় জায়গায় বল করবে এবং হয়ে যাবে, এবং হচ্ছে। তো এই যে হচ্ছে এবং প্লেয়াররা যে সাফল্য পাচ্ছে আমরা এটাতেই খুশি। দলগুলোতে স্পিন কোচ না থাকায় স্পিনাররা সমস্যায় পড়লে সমাধানের জায়গা খুঁজে পান না। ব্যাটাররাও স্পিনের বিপক্ষে কী ধরনের ভুল করছেন সেই সংশোধনও খুব একটা পান না, ফলে এই প্রভাব পড়ছে প্লেয়ারদের পারফরমেন্সে। স্পিন সহায়ক কন্ডিশন বলে পরিচিত হোবাব ক্রিকেটে সবশেষ 5 বছরে 6টা টেস্ট হারার বিপরীতে বাংলাদেশ জিতেছে মোটে 2টায়, সেটাও আয়ারল্যান্ড আর আফগানিস্তানের বিপক্ষে। আর তার আগের 5 বছরে যেখানে মিরপুরে বাংলাদেশ হেরেছিল মোটে 1টা টেস্ট। আমরা আসলে দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছি। এখনও জানেন যে আন্ডার-19 টিমে কিন্তু স্পেশালি স্পিন কোচ নাই। আরশাদ খান যে আসলে এক HP টিমের সাথে ছিল তাকে আসলে খণ্ডকালীন হিসেবে নেওয়া হয়েছে। তো আমাদের আসলে শর্ট আছে, দেখবেন যে দেশীয় পেস বোলিং কোচ অনেক আছে, কিন্তু স্পিনারদের এটা আমাদেরকে বললাম না যে এটা বুঝতেও আমাদের সময় লেগেছে যে আসলে আমাদেরকে লাগবে অনেক কোচ। স্পিনে উন্নতির জন্য বিসিবির সব সেক্টরে স্পিন কোচ নিয়োগ দেওয়ার পরামর্শ দেশসেরা স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের। স্পিনারদের জন্য স্পিন কোচ নেওয়াটা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি হয়ে পড়েছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। না, ক্রিকেটের কোনো খবর আমি জানাচ্ছি না, আমি জানাচ্ছি সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের খবর। শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী 27 সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে লড়বে লাল সবুজের যুবারা। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের 3য় মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাতে ফসকানো বল সহজেই জালে জড়ান অধিনায়ক নাজমুল হুদা। 1 মিনিট পর ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার মুখে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরওয়ার্ড অপুর রহমান। 4 মিনিটের মধ্যে 2 গোলের লিড নেয় বাংলাদেশ। বিরতির পরেও নিয়মিত সুযোগ তৈরি করে তারা, তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এবারে চূড়ান্ত হয়েছে মৌসুমের প্রথম এলস ক্লাসিকোর দিনক্ষণ। আগামী 26 অক্টোবর লা লিগায় প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্পেনের 2 পরাশক্তির ম্যাচটি হবে মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে। বাংলাদেশ সময় রাত 8:15টায় শুরু হবে ম্যাচের লড়াই। গত মৌসুমের 4 ক্লাসিকোতেই জিতেছিল বার্সেলোনা। 2 দলের লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাসে কেবল দ্বিতীয়বার কোনো মৌসুমের রিয়ালের বিপক্ষে 4 ম্যাচ জেতে কাতালান ক্লাবটি। কোচ হয়ে আসার পর জাভি আলোনসোর এটাই প্রথম ক্লাসিকো। অন্যদিকে বার্সেলোনা কোচ ফ্লিকের পঞ্চম, 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। 1 ম্যাচ কম খেলা বার্সেলোনা 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বয়স কম হওয়ার কারণেই ব্যালন ডি'র জেতা হয়নি লামিন ইয়ামালের, এমন দাবি লা লিগার সভাপতি হাভিয়ার তেবাসের। তার বিশ্বাস পারফরমেন্স ধরে রাখতে পারলে দ্রুতই মর্যাদাপূর্ণ এই ট্রফি জিতবেন ইয়ামাল। অন্যদিকে বার্সেলোনা সভাপতির মতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার কারণে ব্যালন ডি'র পাওয়া হয়নি ইয়ামালের। ব্যালন ডি'র নিয়ে রীতিমতো মধুর সমস্যায় ছিল ক্লাব বার্সেলোনা। পুরস্কার জেতার দৌড়ে ক্লাবটির সাবেক ও বর্তমানের লড়াইয়ে অবশ্য শেষ হাসি বার্সেলোনার সাবেক ও বর্তমান PSG তারকা উসমান দেমবেলের। পুরস্কারও নিয়েছেন কাতালান ক্লাবটির আরেক সাবেক তারকা রোনালদিনহোর কাছ থেকে। 18 বছর বয়সে অনেক রেকর্ড নিজের ঝুলিতে পড়লেও ব্যালন ডি'রের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালের। আর এই ট্রফি জিততে না পারার কারণ হিসেবে অবশ্য বয়সকেই বাধা মানলেন লা লিগা সভাপতি। ইয়ামালের বয়স যদি 23-এর বেশি হতো আমি নিশ্চিত এবারই সে ব্যালন ডি'র জিতত, কিন্তু বয়স কম বলে ওকে কোপা ট্রফি দেয়া হয়েছে। তবে সে যদি এভাবেই এগিয়ে যায় তাহলে ভবিষ্যতে তার ব্যালন জয়ের প্রশ্নে আমার মনে কোনো দ্বিধা নেই। তবে ভিন্ন মত বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার। তার মতে লামিনে ইয়ামালের ব্যালন ডি'র না জেতার অন্যতম কারণ চ্যাম্পিয়ন্স লিগ, যে ট্রফি জিতেই পুরস্কারের দৌড়ে স্পেন তারকাকে পেছনে ফেলেছেন উসমান দেমবেলে।
গেল মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ২৫ অ্যাসিস্ট ছিল ইয়ামালের। বার্সেলোনার হয়ে লিগ সহ জিতেছেন ৩টি শিরোপা, জেতা হয়নি শুধু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। যদিও এসব কিছু তাকে এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত ব্যালন ডি'র। এ নিয়ে আক্ষেপ থাকলেও বেড়েছে ট্রফি জয়ের ক্ষুধা। ভবিষ্যতে এই পুরস্কার জিততে পরিশ্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাখলেন আগাম। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।